কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি 4টায় চারদিক। আজ থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দিলেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য ভবন চত্বর থেকে 11 দিন পর অবস্থান প্রত্যাহার করেছেন তারা, এবং তারপর গতকালই তারা জানিয়েছিলেন আজ থেকে তারা বিভিন্ন হাসপাতালে তারা কাজে যোগ দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল আংশিক কর্মবিরতি পালন করবেন, কত শতাংশ চিকিৎসক যোগ দিলেন এই হাসপাতালের কাজে, আর কত শতাংশ এখনো পর্যন্ত কর্মবিরতি পালন করছেন? দেখো, কর্মবিরতির ক্ষেত্রে তারা জানিয়েছিলেন যে আংশিক কর্মবিরতি থাকবে। তার কারণ হিসেবে তারা উল্লেখ করেছিলেন যে যে ধর্ণাস্থল ছিল স্বাস্থ্য ভবনের সামনে, সেখান থেকে তারা অবস্থান তুলে নিয়েছেন এর আগে গতকালকে। কিন্তু তারপরে তারা জানিয়েছেন যে যে সমস্ত ডাইরেক্টিভ ইতিমধ্যেই সরকারের তরফ থেকে এসছে সেইগুলো যতক্ষণ না পর্যন্ত কার্যকরী ব্যবস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আংশিক কর্মবিরতিতে থাকবে। গতকাল তারা যে মিছিল করেছিলেন এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, বিশেষত আরজি করে, যেখান থেকে তারা আন্দোলন শুরু করেছিলেন গত 9 আগস্টের এই নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার পর, সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আজকে জরুরি পরিষেবাতে তারা হাত মিলিয়েছেন। অন্যান্য এর আগে সিনিয়র চিকিৎসক যারা কাজ করছিলেন তাদের সঙ্গে কিন্তু আজকে জুনিয়র চিকিৎসকেরাও কিন্তু এই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত অন্যান্য যে পরিষেবা রয়েছে, যেমন ট্রমা কেয়ার সেন্টার সহ অন্যান্য বিষয়গুলো, সেখানেও কিন্তু তারা আজকে অংশগ্রহণ করেছেন। কিন্তু তারা জানাচ্ছেন যে কোনোভাবেই কিন্তু তারা সম্পূর্ণভাবে কর্মবিরতি প্রত্যাহার করছেন না। অর্থাৎ প্রায় অর্ধেক শতাংশ তারা এই যে জরুরি পরিষেবা রয়েছে তাতে তারা সামিল হয়েছেন। কিন্তু যেটা হয়েছে যে অন্যান্য যে সমস্ত জায়গায় বন্যা পীড়িত যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আজ থেকে জেলাতেও কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা, জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন আন্দোলনকারীরা। গত 9 আগস্ট তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনার পর থেকেই রাজ্য জুড়েই বিভিন্ন কলকাতা সহ বিভিন্ন জেলায় জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছিলেন, এবং গতকাল তারা সিদ্ধান্ত নেন আজ থেকে তারা কাজে ফিরবেন। তাদের একটা অংশ কাজে যোগ দিয়েছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই হাসপাতালে যে সমস্ত রোগীরা আসছিলেন চিকিৎসা পরিষেবার জন্য তারা তুলনায় অনেক দ্রুত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। হাসপাতালও খানিকটা হলেও ছন্দে ফিরেছে, এবং শহর কলকাতা থেকে জেলায় জেলায় সেই স্বাভাবিক ছন্দে ফেরার ছবি আজ সকাল থেকে দেখতে পাওয়া গেল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ রয়েছেন বাঁকুড়ায়। আমি স্বরূপ, যেটা জানতে চাইব, বাঁকুড়ার হাসপাতালে আজকে ঠিক কী চিত্র দেখা গেল সকাল থেকে? কতটা স্বাভাবিক হলো চিকিৎসা পরিষেবা? কত শতাংশ এখনো পর্যন্ত কর্মবিরতি পালন করছেন? অঙ্কুর, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, এই যে দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের যে কর্মবিরতি এবং তার জেরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি তার একটা প্রভাব পড়েছিল। এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল শুধু বাঁকুড়া জেলার মানুষের নয়, আশেপাশের জেলার মানুষের অত্যন্ত ভরসার একটি হাসপাতাল। আর সেই হাসপাতালের চিকিৎসকরা যখন কর্মবিরতি করছেন, জুনিয়র চিকিৎসকরা, সেখানে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে, তো অবশ্যই সেটা মেডিকেল কলেজ কর্তৃপক্ষও স্বীকার করেছিলেন। এবং আজকে সকাল থেকের ছবিটা যেটা হচ্ছে যে একেবারেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তারা কাজে যোগ দিলেন, জরুরি বিভাগে তারা চিকিৎসা শুরু করেছেন। চিকিৎসকরা যেটা বলছেন, আন্দোলনকারী চিকিৎসকরা যেটা বলছেন, তারা রোস্টার মেনে জরুরি পরিষেবার তারা কিন্তু সামিল হয়েছেন। তবে এখনও ইনডোর বা আউটডোর পরিষেবার ক্ষেত্রে তারা কাজে যোগ দিয়েছেন সেটা কিন্তু তারা বলছেন না, তারা জরুরি পরিষেবায় করছেন। তবে এটাও বলেছেন যে ইনডোর ও আউটডোর বিভাগে যদি সিনিয়র চিকিৎসকরা তাদেরকে ডাকেন সেক্ষেত্রে তারা সহযোগিতার হাত বাড়িয়ে চিকিৎসা করবেন। কারণ আমরা আগেও দেখেছি বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলন যেখানে করছিলেন বাঁকুড়া মেডিকেল কলেজের সামনে, সেখানেও কিন্তু তারা চিকিৎসা করেছেন, অভয়া ক্লিনিক করে তারা চিকিৎসা করেছেন, এবং তারাও এমার্জেন্সি পরিষেবাতে মানুষের চিকিৎসা পরিষেবার জন্য ঝাঁপিয়েছিলেন, অলিখিতভাবে তারা করেছিলেন। কিন্তু এবার একেবারেই বলা যেতে পারে
মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে রোস্টার মেনে আজ সকাল থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা জরুরি বিভাগে চিকিৎসা শুরু করলেন। তবে তারা আন্দোলন জারি রাখছেন, আন্দোলন চলবে, আর জরুরি বিভাগে তারা কিন্তু চিকিৎসাও চালাবেন। অর্থাৎ বাঁকুড়া মেডিকেল সৌরভ, কলেজ যেটা জানতে চাইবো, গত ধীরে ধীরে 42 যে দিন একটা ধরে চলছিল স্বাভাবিক চিকিৎসকদের এই আন্দোলন কর্মসূচি, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে যে হাসপাতাল কর্তৃপক্ষ এই 42 দিনের মধ্যে রাজ্য প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মধ্যে হাসপাতালের পরিকাঠামোগত এবং নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে সমস্ত উন্নয়ন প্রয়োজন তা তারা করবেন, তা কত শতাংশ এখনো পর্যন্ত হয়েছে বলে প্রাথমিকভাবে মূল্যায়ন আন্দোলনকারী চিকিৎসকদের, এবং তাদের কত শতাংশ আজকে কাজে যোগ দিলেন সেই বিষয়ে আন্দোলনকারীরাই বা কি বলছেন? আগামী 7 দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যে কাজ সম্ভব কিনা সেই বিষয়ে বা কি মূল্যায়ন আন্দোলনকারী চিকিৎসকদের? এখানে অঙ্কুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে দাবিগুলোকে সামনে রেখে বেসিক যে ডিমান্ডগুলো ছিল, বাঁকুড়া আমি মেডিকেল কলেজের কথা বলছি, সেই বেসিক যে ডিমান্ডগুলো ছিল তার অনেকটা অংশ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পূরণ করতে পেরেছে বা পূরণ করছে, এটা কিন্তু একেবারে স্বীকার করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কারণ আমরা দেখেছি বাঁকুড়া মেডিকেল কলেজের যে হাসপাতালের যে রাস্তা, মেডিকেল কলেজ থেকে ক্যাম্পাস, যেটা লেডিস হোস্টেল জুনিয়র চিকিৎসকদের, সেই রাস্তাটা ছিল অন্ধকারে মোড়া, এখন সেখানে লাইট জ্বলছে। সিসি ক্যামেরা যে পরিমাণ ছিল তার থেকে অধিক পরিমাণ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আজকেই বাঁকুড়া মেডিকেল কলেজের জরুরি বিভাগে যেটা দেখা গেল, সেখানে কিন্তু রাজ্য পুলিশের কর্মী সেখানে রয়েছেন, সাধারণ যে যারা নিরাপত্তারক্ষী ছিলেন তারাও রয়েছেন, এবং তার সাথে রয়েছে রাজ্য পুলিশ। শুধু তাই নয়, লেডিস হোস্টেল, যেখানে জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন যে অন্ততপক্ষে এই লেডিস হোস্টেলের রাজ্য পুলিশের মহিলা নিরাপত্তারক্ষী দরকার, সেখানে কিন্তু সেটা মজুদ রয়েছে, সেটাও কিন্তু দেখা গেছে। সিসি ক্যামেরার নজরদারি অত্যধিক পরিমাণে বাড়ানো হয়েছে, এবং লেডিস হোস্টেলের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি ওয়ালের উপরের অংশ কাঁটা তার দেওয়া, সেটারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং আরও যে বেসিক ডিমান্ডগুলো রয়েছে, আরজিকর কাণ্ডের পর থেকে যে মূলত আরও বেশি কিছু দাবি উঠেছে, যে চিকিৎসকদের চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা, অর্থাৎ যেখানে তারা চিকিৎসা করছেন তাদের বিশ্রামের জায়গা, আরও যে ডিমান্ডগুলো রয়েছে, সেই ডিমান্ডগুলো ফুলফিল করতে অবশ্যই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একটা সময় লাগবে, কিন্তু তার একটা যে প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ যেখানে তারা আন্দোলনকারী চিকিৎসকরা যারা দাবি যেটা করেছিলেন যে হঠাৎ করে অনকল রাত্রিবেলায় এসে তাদের রাত্রিবেলায় বিশ্রামের আলাদা ব্যবস্থা, সেখানে তারা একটু রেস্ট করতে পারবেন, সেই রেস্ট রুম যাতে একটু ঠিকঠাক থাকে, সেই বিষয়গুলোর একটা পরিকাঠামোর বিষয় রয়েছে, সেগুলো কিন্তু প্রক্রিয়া চলছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। তবে বেশ কিছুর যে দাবি দাওয়া মিটেছে এটা তো একেবারেই পরিষ্কার, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে হয়তো পুরো দাবি মিটতে সময় লাগবে, কিন্তু আজকের থেকে মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা যেভাবে তারা জরুরি বিভাগে তারা রোস্টার মেনে ডিউটি শুরু করেছেন, আবার আন্দোলন জারি রেখেছেন, সুতরাং একদিকে আন্দোলন চলবে, দাবিগুলো পূরণ যতক্ষণ না হচ্ছে 100% পূরণ যতক্ষণ না হচ্ছে, অন্যদিকে এই চিকিৎসকরা আবার জরুরি বিভাগে পরিষেবা দেবেন। শুধু তাই নয় অঙ্কুর, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জুনিয়র চিকিৎসকরা যেটা বলছেন যে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা তাদের যদি চিকিৎসার জন্য ডাক দেন, তাদের যদি সাহায্যের জন্য ডাক দেন, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন, ইনডোর আউটডোরই হোক বা যে কোনো বিভাগই হোক। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বাঁকুড়ার প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়, যে চিত্র তুলে ধরলেন যে আজকে যে কাজে যোগ দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা, এবং তাদের খুব স্বাভাবিকভাবেই খানিকটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছে ধীরে ধীরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও সুরক্ষা এবং সার্বিক পরিকাঠামোর উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে। জেলায় জেলায় কর্মবিরতি প্রত্যাহার করছেন জুনিয়র চিকিৎসকরা। একই চিত্র দেখতে পাওয়া গেল পূর্ব মেদিনীপুরের তমলুকে দীর্ঘ 42 দিন পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা। তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে আজকে খুব স্বাভাবিকভাবে সেই কারণে খানিকটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরেছেন, এবং এতদিন পর্যন্ত যে সমস্ত আন্দোলন কর্মসূচি যে ধর্ণা মঞ্চে পালন করা হচ্ছিল, ধীরে ধীরে সেখান থেকে সরে এসেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তবে একটা অংশ এখনো পর্যন্ত সেখানে রয়ে গিয়েছে, তবে আজকে থেকে কাজ শুরু করেছেন তারা।
অভয়া ক্লিনিকের কাজও চলছিল এতদিন ধরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, আজকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে কতটা ছন্দে ফিরল? এই যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন তাদের কত শতাংশ কাজে যোগ দিলেন? দেখো অঙ্কুরদা, প্রায় দীর্ঘ 42 দিন পরে কিন্তু কাজে যোগ দিয়েছেন ডাক্তাররা। আরজিকর কাণ্ডে যে কর্মবিরতির ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, তার জেরে কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালের সঙ্গে সঙ্গে তমলুক মেডিকেল কলেজেও কিন্তু কাজ করছিলেন না জুনিয়র ডাক্তাররা। আর তারপরেই কিন্তু আজকে অর্থাৎ 42 দিন পরে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যেই তমলুকের জুনিয়র ডাক্তাররা এমার্জেন্সি ডিউটি, এসএনসিইউ, শিশু বিভাগ এবং ওপিডিতে ডিউটি শুরু করেছেন এবং যতজন জুনিয়র ডক্টর ছিলেন অর্থাৎ 60 থেকে 65 জন প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই সেই নোটিশটিও আমাদের হাতে এসছে। তারা প্রত্যেকেই কিন্তু এখন কাজ করছেন এবং যার জেরে কিন্তু উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। রোগীর পরিবার যারা যেটা বলছেন যে এতদিন যখন তারা আসতেন আউটডোরে ডাক্তার দেখাতে, সেখানে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, কেননা সিনিয়র ডক্টর যারা ছিলেন সেই সিনিয়র রেসিডেন্ট ডক্টররা কিন্তু তাদের সময় বেশি লাগতো। যেহেতু জুনিয়র ডক্টররা কাজে যোগ দিয়ে দিয়েছেন সেহেতু কিন্তু অনেক কম সময় তারা ডাক্তার দেখাচ্ছেন এবং তারপরে বাড়ি ফিরে যেতে পারছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে এবার তমলুকের মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে থেকেই সেখানে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে নদিয়ার জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের যে চিত্র, সেখানেও আজকে দেখতে পাওয়া গেল জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেওয়ায় অনেকটাই স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়েছে এই হাসপাতাল। এতদিন পর্যন্ত 42 দিন ধরে সেখানেও একই রকমভাবে চলছিল কর্মবিরতি। জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন সাধারণ মানুষ। আজকে এই জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেওয়ায় অনেকটাই স্বাভাবিক হয়েছে চিকিৎসা পরিষেবা। সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। হাসপাতালে গিয়েছিলেন যারা চিকিৎসা পরিষেবা নিতে, তবে এখনো পর্যন্ত মূলত জরুরি পরিষেবাতেই নিজেদের নিয়োজিত রেখেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। অন্যান্য যে চিকিৎসা পরিষেবা রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সবকটি বিভাগেই কি আন্দোলনকারী চিকিৎসকরা যোগ দিয়েছেন, নাকি কোনো নির্দিষ্ট অর্থাৎ এমার্জেন্সির মতো কোনো নির্দিষ্ট বিভাগেই শুধুমাত্র কাজ করছেন তারা, কি জানা যাচ্ছে? দেখো, শুধুমাত্র এমার্জেন্সি বিভাগেই যেমন তারা কাজ করছেন, পাশাপাশি কিন্তু তারা এটাও যে অন্তর বিভাগে যদি কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক হয় বা সিরিয়াস কন্ডিশন হয় সেখানে কিন্তু তারা পরিষেবা দিচ্ছেন। এবং তারা যেটা বলছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, জুনিয়র ডাক্তাররা কিন্তু পরিষেবা যেমন রোগীদের অসুবিধা হয় সেটা যেমন ঠিক রেখেছে, পাশাপাশি অন্যান্য যেসব মেডিকেল কলেজ হাসপাতালে যেইভাবে চলছে এই কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালও ঠিক সেইভাবেই তারা পরিষেবা দিচ্ছেন। পাশাপাশি তাদের কিন্তু প্রতিবাদ যেটা রয়েছে সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত জারি রয়েছে। তাদের এই মুহূর্তে বলা যেতে পারে সমস্ত বিভাগেই যে যোগ দিয়েছেন তা নয়, তবে এটা অবশ্যই আশার আলো। আজ শনিবার অনেক বড় জুনিয়র চিকিৎসকরা নেই, কিন্তু তারা সামাল দিচ্ছেন এবং তারা সেখানে পরিষেবা দেওয়ার জন্য কারো যাতে কোনো অসুবিধা হয় সেদিকটাও কিন্তু নজর রাখছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। নদিয়ার জেএনইউ হাসপাতালেও সেখানেও একই রকমভাবে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেখানেই জরুরি পরিষেবার ক্ষেত্রেই সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের সার্বিক পরিকাঠামো যতক্ষণ পর্যন্ত না তাদের সন্তুষ্টি এনে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সার্বিকভাবে সমস্ত বিভাগে কাজ করবেন না। গতকালের ঘোষণা মতো আজকে আরজিকর হাসপাতালে
কাজ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু একই সঙ্গে তারা এটাও জানিয়েছিলেন যে তাদের ধর্ণা মঞ্চে তারা তাদের একটা অংশ এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন এবং সেই ধর্ণা মঞ্চে আজকে সকালবেলা ধর্ণা মঞ্চ খোলা শুরু করে ডেকোরেটরস এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই বচসায় জড়িয়ে পড়েন ডেকোরেটরসের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। আপনাদের জানিয়ে রাখি, ধর্ণা মঞ্চে বচসা, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডেকোরেটরস। ধর্ণা মঞ্চ খোলার শুরু করা হয়েছিল ডেকোরেটরসের পক্ষ থেকে। জুনিয়র ডাক্তারদের প্রশ্ন ছিল যে কার অনুমতিতে খোলা হচ্ছে মঞ্চ, এবং সেই বক্তব্যকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই ধর্ণা মঞ্চ আজ সকালে খুলতে যায় সংশ্লিষ্ট ডেকোরেটরস কোম্পানি, এবং তখনই কার অনুমতিতে এই ধর্ণা মঞ্চ খোলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা। বচসা শুরু হয় ডেকোরেটরসের কর্মীদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের। পরে অবশ্য বিষয়টি মিটে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কার অনুমতিতে ডেকোরেটরস কোম্পানি এই ধর্ণামঞ্চ খুলে ফেলছিল, শেষ পর্যন্ত কিভাবে সমস্যা সমাধান হয়? দেখো, যেখানে আরজিকর মেডিকেল কলেজের যেখানে আন্দোলন স্থল, যেখান থেকে তারা এই গোটা বিচারের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন তারা শুরু করেছিলেন, সেই আন্দোলন স্থল আজকে সকালে আচমকাই ডেকোরেটরস এবং একদল মানুষ তারা আসেন এবং তারা এসে সেখানে আন্দোলন স্থলে যে তাদের বসার যে জায়গা ছিল এবং বেশ কিছু সরঞ্জাম তারা খুলতে শুরু করেন, এবং তারপরেই কিন্তু খবর যায় সেখানে জুনিয়র চিকিৎসকদের কাছে, এবং তারা এসে খোঁজ খবর নেন যে কার নির্দেশে বা কার সঙ্গে কথা বলে এগুলো খোলা হচ্ছে। তখন তার সদুত্তর কিছু তারা দিতে পারেননি সেই ডেকোরেটর বা অন্যান্যরা। তারা বলেন একজনের ফোনের মাধ্যমে তারা এসেছেন। সেক্ষেত্রে গোটা বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে পরবর্তী সময় জানা যায়, এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা জানান যে তাদের যে ধর্ণাস্থল, সেই ধর্ণাস্থল অপরিবর্তিত থাকবে এবং যে অংশগুলো খুলে ফেলা হয়েছিল সেগুলো আবার তারা লাগিয়ে দিয়ে যান। ফলে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে তারা জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করছেন ততদিন পর্যন্ত এখানে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেখান থেকে তারা আন্দোলন করছিলেন সেখানে তাদের ধর্ণা মঞ্চ থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। কেশপুরে অভয়া ক্লিনিকে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হলো। আয়োজন করলো মেদিনীপুর হাসপাতাল কর্তৃপক্ষ এবং আরজিকরের জুনিয়র ডাক্তাররা। দুই মেডিকেল কলেজ থেকে 30 জন ডাক্তার ক্যাম্পে হাজির হয়েছেন এবং সেখানেই ত্রাণ বিতরণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই দীর্ঘ 42 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছিলেন। কাজে ফিরেই আজকে মেদিনীপুরে, যেখানে একটা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে, বন্যায় ভেসে গিয়েছে মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, সেখানে তারা আজকে কাজে যোগ দিয়েছেন এবং কাজে যোগ দিয়েই তাদের যে অভয়া ক্লিনিক, সেই অভয়া ক্লিনিকে ত্রাণ বিতরণের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করেছেন তারা। সেখান থেকেই চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বন্যা দুর্গতদের। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে গত 10ই অক্টোবর থেকে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের, এবং সেই সময় স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলাকালীন তারা রাস্তা জুড়ে এবং স্বাস্থ্য ভবনের দরজায় তারা প্রতিবাদী চিত্র আঁকেন। আজকে সকাল থেকে এই যখন চিকিৎসকরা চলে গিয়েছেন গতকাল থেকে, তারপর থেকেই আজকে সকাল থেকে শুরু হলো ওই ছবি মুছে ফেলার কাজ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আজ বিধাননগর পুর নিগমের এই পদক্ষেপ কখন থেকে শুরু হয়?
এবং গতকালই যে স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার করে নেয়, তারপরেই কিন্তু তারা মিছিল করে সিজিওর উদ্দেশ্যে রওনা দেয় বিশাল মিছিল নিয়ে। তারপরেই আজ সকাল থেকেই দেখা যাচ্ছে বিধাননগরের যে পৌর নিগমের ঠিকা কর্মীদেরকে কাজে লাগিয়ে কিন্তু যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের সময় যে রং তুলি নিয়ে বিভিন্ন প্রতিবাদের ভাষা তারা কিন্তু লিখেছিলেন রাস্তা এবং ওই স্বাস্থ্য ভবন চত্বরের যে দেওয়াল আছে সেই দেওয়ালে। তারপরেই কিন্তু আজ সকাল থেকেই দেখা যাচ্ছে যে বিধাননগরের পৌর নিগমের পক্ষ থেকে ঠিকা কর্মীদেরকে কাজে লাগিয়ে সেই সবগুলো কিন্তু মুছে ফেলা হচ্ছে ইতিমধ্যেই। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক যেভাবে আজকে সকাল থেকেই পুর নিগমের পক্ষ থেকে প্রতিবাদী চিত্রগুলি বা সেই দেওয়াল লিখনগুলি মুছে ফেলা হয়েছে, সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম এর তন্ময় ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায় কি বলেছেন শোনাবো। এই যে দেওয়ালগুলো লেখা ছিল, এই যে রাস্তায় লেখা ছিল, আবেগ, রক্ত, ঘাম, পরিশ্রম, কান্না, এই সব কিছুর সৃষ্টি যা, সেগুলোকে তো সরকার মুছে দিতে চাইবে, সেগুলোকে তো সরকার নষ্ট করে দিতে চাইবে। কারণ সরকারের কাছে মানুষের আবেগের, সরকারের কাছে সহকর্মীকে হারানোর বেদনার, সরকারের কাছে তার বেআব্রু চেহারাটা প্রত্যেক দিন উন্মোচিত হয়ে যাওয়ার, সরকারের কাছে এই যে একটা মৃত্যু গোটা সমাজকে দাঁড়িয়ে দিয়ে গেল, আজও যাচ্ছে কালো যাবে, তার লজ্জা বোধ নেই। সুতরাং নির্লজ্জরা যা করে সরকার তাই করছে। রাজ্য সরকার এবং প্রশাসন সবসময় চায় যে এই অপ্রীতিকর জিনিসগুলো যাতে তাদের চোখের সামনে না থাকে। আসলে এই আন্দোলনের স্লোগান, আন্দোলনের লেখা, আন্দোলনের কথা মানুষকে স্মৃতি থেকে মুছিয়ে দিতে চায়। সরকার চায় সবসময় আন্দোলন না হোক, তাদের কথাগুলো মানুষ না জানুক নতুন করে, তাই তাদের স্মৃতি মুছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে কি সমস্যার সমাধান হয়? কখনোই হয় না। গণতান্ত্রিক দেশে সবসময় এই প্রতিবাদের ভাষা দেয়ালে না লেখা থাকুক, বাংলার 11 কোটি মানুষ সহ সারা পৃথিবীর মানুষের মনের। সরকারি জায়গায় যদি কিছু লেখা হয় এবং সেটা যদি অবৈধ লেখা হয়, অবৈধ মানে যে সরকারের অনুমতি না নিয়ে কারুর দেওয়ালে লেখা থাকলে সে দেওয়াল মুছে দেবে না। এসব অন্যায় কথাবার্তা বিরোধীরাই আর ওই বিজেপির শুভেন্দু অধিকারীর মতন, সুকান্ত মজুমদারের মতন লোকরাই বলতে পারে। তারা আইন মানে না, নিয়ম মানে না। লিখতে পারবে দিল্লির স্বাস্থ্য ভবনের দেওয়ালের গায়ে আমরা যদি গিয়ে কিছু লিখি তখন তারা বলবে যে এটা মোছা উচিত নয়। সল্টলেকে সিবিআই এর কার্যালয়ে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে। আজকে দুজনকেই তলব করা হয় এবং সেখানে তারা আজ উপস্থিত হয়েছেন। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এদের দুজনকেই দেখতে পাওয়া গিয়েছিল সেমিনার হলের ভাইরাল ভিডিওতে। একই সঙ্গে আর্থিক দুর্নীতির সঙ্গেও এদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে কোন মামলায় আজকে এদের জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? কি জানতে চাওয়া হবে তাদের কাছ থেকে? দেখো অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে প্রথম থেকেই যে অভিযোগ সামনে এসেছিল এবং যে জল্পনা হচ্ছিল যে এই বিরূপাক্ষ বিশ্বাস এবং এই শোনা যাচ্ছে অঙ্কুর? হ্যাঁ 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 রিয়া বলো। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি যে সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, বর্ধমান মেডিকেল কলেজের আরএমও অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে উভয়কেই দেখতে পাওয়া গিয়েছিল সেমিনার হলে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি যে কথা জানাছিলে, ঠিক কোন মামলায় এদেরকে তলব করা হয়েছে এবং ঠিক কি কি বিষয় জানতে চাওয়া হবে এদের কাছ থেকে?
অঙ্কুরটা তোমাকে জানিয়ে রাখবো যে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস এই দুজনকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে, এবং তোমাকে জানিয়ে রাখবো বিরূপাক্ষ বিশ্বাস যে কিনা 9:40 সিজিও কমপ্লেক্সে ঢুকেছে, এবং অভিক দে যাকে দেখা গেল প্রায় 1:45 নাগাদ পৌঁছেছে সিজিও কমপ্লেক্সে। এই দুজনকে কিন্তু লাগাতার যে জিজ্ঞাসাবাদ সেটা জারি রেখেছে। মূলত যে ছবি ভাইরাল হয়েছিল এবং যে জল্পনা করা হচ্ছিল বা যে অভিযোগ জুনিয়র ডাক্তাররা বারংবার করেছে যে এই দুজনের ইনভলভমেন্ট রয়েছে এই পুরো ঘটনাতে, কারণ এই দুজনকে কিন্তু সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল এবং একদম সামনের সারিতে দেখা গিয়েছিল অভিক দে, তাকে দেখা গিয়েছিল একদম যেখানে ঘটনা ঘটেছে সেই সেমিনার হলের ভিতরে। এবং যদিও তার এই ছবি নিয়ে কিন্তু একাধিক জল্পনা সামনে এসেছিল যে সে পুলিশের লোক নাকি সে অভিক দে, এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই জল্পনা সৃষ্টি হয়েছিল। এবং তারপরেই যেটা দেখা গেল যে আইএম এর তরফ থেকে এই দুজনকে সাসপেন্ড করে দেওয়া হলো। কিন্তু যেটা বারংবার সামনে আসছে যে এই যে ঘটনাস্থল, যে এত বড় একটি ঘটনা এবং সেই ঘটনাস্থলে কেন এই দুজনকে দেখা গেল এবং তাদেরকে কে বা কারা ডেকে পাঠিয়েছিল, কেন তারা সেখানে এলেন, এই যে একাধিক প্রশ্নগুলো উঠে এসেছে। মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু এবার সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কারণ এর আগে আমরা দেখেছি যে সিবিআই যখন থেকে এই তদন্তভার হাতে নিয়েছে তারা কিন্তু একজনকেও বাদ দিচ্ছে না। যাদেরকে ভিডিওতে দেখা গিয়েছিল তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সেখানে যে ইউনিয়ন রয়েছে, যেসব এজেন্সিগুলো অর্থাৎ যারা সেখানে একাধিক যে এজেন্সি রয়েছে, এই সমস্ত জায়গা থেকে যারা যারা রয়েছে প্রত্যেককে তলব করা হচ্ছে। কার কি ইনভলভমেন্ট ছিল, কেন সেখানে গিয়েছিল, কার ফোনে সেখানে গিয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেই মোতাবেক কিন্তু এই দুজনকেও তলব করা হয়েছে, এদেরকেও জিজ্ঞাসাবাদ পর্ব এখনো জারি রেখেছে সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, সিজিও কমপ্লেক্সে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে, এই দুজনকে দেখতে পাওয়া গিয়েছিল 9 অগস্টের যে ভাইরাল হয়েছিল সেখানে এদের দুজনকে দেখতে পাওয়া গিয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি যেটা আপনার কাছে জানতে চাইব যে এই দুজনকে আজকে তলব করা, সিবিআই এর তদন্তে অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছিল, সেখানে এই দুজনকে আজকে তলব করাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই রকম একটি ঘটনায় তদন্ত হুটুপুটি করে করলে কাজ হবে না। আমার নিজের সামগ্রিক অভিজ্ঞতা থেকে বলতে পারি সিবিআই তদন্তটা ধীরে ধীরে ঠিক পথে এগোচ্ছেন এবং একের পর এক লোককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন। তাদের সামনে তো কোনো প্রত্যক্ষ দর্শী নেই। এরকম একটি ঘটনা ঘটিয়েছে, খুন ধর্ষণ কিংবা ধর্ষণ খুন, তাও প্রথম দিকে তদন্তের যে গুরুত্বপূর্ণ সময় সেটা রাজ্য পুলিশ নষ্ট করেছে। এখন সিবিআই কে সমস্ত রকম তথ্য প্রমাণ নির্মাণ করতে হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেই কারণে সিবিআই যে রিপোর্ট সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে সেই রিপোর্ট দেখে বিচারপতিরা বিস্ময় প্রকাশ করেছেন যে এরকম ঘটনা ঘটতে পারে। যাদের ডাকা হয়েছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে স্বাভাবিক নিয়মে, এবং সিবিআই এর কর্তারা যারা জিজ্ঞাসাবাদ করছেন প্রয়োজন পড়লে তাদের হেফাজতে নেবেন। এটাই তদন্তের প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নিয়ে নেব একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। বাংলার মুকুটে নয়া পালক ও রাষ্ট্রসংঘের প্রশংসা পেল রাজ্যের রূপশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের সামাজিক প্রকল্প রূপশ্রী, কন্যাশ্রীর পর রূপশ্রীও পেল আন্তর্জাতিক সম্মান। গতকালই কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের যে পূর্বাঞ্চলীয় অংশ রয়েছে তারই একটি অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানেই রাষ্ট্রসংঘের প্রতিনিধি এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে সামাজিকভাবে কতটা উন্নয়ন হয়েছে প্রান্তিক মানুষের, সে কথাই তিনি তুলে ধরেন, প্রশংসা করেন এই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে। এবং সেই বিষয়টি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, সজল ঘোষ রাজ্য বিজেপির মুখপাত্র,
এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলেছেন শোনাবো। নতুন কিছু নয়, বাংলা চিরকালই দেশকে পথ দেখিয়েছে। এর আগে কন্যাশ্রী ইউনেস্কোর আমাদের রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার পেয়েছে। আজকে আরেকটি প্রকল্প, সেটি একইভাবে প্রশংসিত হয়েছে। আসলে মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষই একই কথা প্রমাণ করছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। একদিন যারা কন্যাশ্রীকে ব্যঙ্গ করেছেন, আজকে তারা কন্যাশ্রীকে অনুসরণ করছেন। আগামী দিন লক্ষ্মীর ভান্ডারকেও একই রকম পুরস্কৃত হবে, সারা বিশ্বে প্রশংসিত হবে। কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদরা পর্যন্ত বলেছেন গরিব প্রান্তিক মানুষের হাতে ক্ষমতায়ন তুলে দিতে হবে, অর্থের ক্ষমতায়ন তুলে দিতে হবে। মমতা ব্যানার্জির সরকার গরিবের পাশে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে সেই নাগরিক ক্ষমতায়নের কাজ করছে। রাষ্ট্রপুঞ্জ তাকে স্বীকৃতি দিচ্ছে। আর দুর্ভাগ্যজনকভাবে এ রাজ্যের যারা বিরোধী, একদিকে সিপিএম, একদিকে বিজেপি, আর প্রদেশ কংগ্রেস হচ্ছে সিপিএম আর বিজেপির দালাল, আমি সর্বভারতীয় কংগ্রেসের কথা বলছি না, তারা মিলে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে ব্যঙ্গ করে। ওরা যত এইসব ব্যঙ্গ করবে, তত বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বেশি করে আঁকড়ে ধরবে। আমরা কোথাও চোখে দেখিনি, বুঝলেন, নেতাদের মুখে মুখে শুনেছি। মানে তৃণমূলের পদাধিকারীদের যেমন অ্যাপয়েন্টমেন্ট হয় না মুখে মুখে, তৃণমূলের এই স্বীকৃতি, রাষ্ট্রসংঘের এই স্বীকৃতি, এটা আমরা কিন্তু কেউ চোখে দেখিনি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয়ই কন্যাশ্রী যথেষ্ট ভালো, কন্যাশ্রী ভালো। আমি এই যে বললো না, বিরোধীরা তার অপপ্রচার করে, বদনাম করে, আমি একজন বিরোধী হয়ে বলছি কন্যাশ্রী একটা অত্যন্ত ভালো প্রকল্প। কিন্তু আচ্ছা, আপনি আমার একটা কথা বলুন তো, এই কন্যাশ্রীদের, ওই কন্যাশ্রী পাওয়ার পরে তাদের ভবিষ্যৎ কি? কন্যাশ্রীরা যদি বেকার হয়ে ধর্মতলায় 4 বছর ধরে বসে থাকে, তাহলে সেটা আর কন্যাশ্রী থাকে না, তখন সেটা হতশ্রী হয়ে পড়ে। কন্যাশ্রী প্রকল্প ভালো, কিন্তু কন্যাদের ভাগ্যে কি লিখছেন? কন্যাদের ভাগ্য হচ্ছে অভয়া নির্ভয়া। কন্যাশ্রী দিচ্ছেন, কন্যাশ্রীদের চাকরি দিন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মনে করে যে এই রাজ্যের সরকার কার্যত জনবিরোধী। তারা যে দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক চুরি, লুট, পাট, খুনের উপর দ্বারা প্রতিষ্ঠিত, সেই সরকারের প্রতিনিধিরা এ ধরনের কথা বলবেন, এটাই খুব স্বাভাবিক। তো আমরা কমসে কম একটা জিনিস পরিষ্কার, যে আমাদের সংখ্যা হয়তো কম হতে পারে, আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যেতে পারে, কিন্তু আমাদের লোকজনকে জেলে, আদালতে, গারদের পেছনে খুব কম দেখা যায়। তো ফলে এনাদের উন্নয়ন আর প্রকল্প সব ফুঁড়ে ফুঁড়ে বেরোচ্ছে। সারা পশ্চিমবঙ্গের এমন কোনো দপ্তর নেই যে দপ্তরে দুর্নীতির উন্নয়ন বেরোচ্ছে না। তো ফলে নিজের দল আগে সামলাক, নিজের দল সামলালে বোঝা যাবে, তারপরে অন্য দলের সম্বন্ধে আলোচনা করা যাবে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে হাওড়ার উদয়নারায়ণপুর, সেখানে এখনো পর্যন্ত বন্যার যে ছবি, তাতে মানুষের দুর্ভোগ যে খুব একটা কমেছে এমনটা নয়। অন্যদিকে এখনো জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকে। আজকেও নতুন করে 50,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আমরা দুটি জায়গার সার্বিক পরিস্থিতি দেখে নেব। আমাদের সঙ্গে প্রান্তে রয়েছেন দুই প্রতিনিধি। আমতায় উদয়নারায়ণপুরের চিত্র তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রূপম দাস, এবং অন্যদিকে আসানসোলে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। তার কাছ থেকে জানবো জল ছাড়ার ফলে নতুন কি সিদ্ধান্ত এখনো পর্যন্ত। প্রথমে চলে যাব উদয়নারায়ণপুরের পরিস্থিতি জানতে রূপমের কাছে। রূপম, কি সার্বিকভাবে পরিস্থিতি এখনো পর্যন্ত, মানুষ কতটা সমস্যায় রয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ এবং অন্যান্য সহায়তা কতটা তৎপরতার সঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, একটা কথা তোমাকে আমি বলে দিই প্রথমেই অঙ্কুরদা, যে আমতা যে উদয়নারায়ণপুরের জল কিন্তু অলরেডি কমেছে। তারপরে কিন্তু যে আমতার যে 2 নম্বর ব্লক, যার মধ্যে জিবি 9টা গ্রাম, সেই তার মধ্যে জিবি, চিতনান, ভাটোরা এবং জয়পুরের অবস্থা কিন্তু খুবই খারাপ। সেখানকার বিবিধ যে গ্রামীণ হাসপাতাল, সেখানে রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে নৌকা করে, বা হচ্ছে হাতে করে কাউকে চাগিয়ে, এরমভাবে সেই ছবি নিশ্চয়ই আমি তুলে ধরেছি, দেখিয়েওছি। পাশাপাশি আমি তোমাকে একটা কথা বলবো, যে ভাটোরা যে একটা দ্বীপ অঞ্চল, সেই দ্বীপ অঞ্চলটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, নেটওয়ার্ক প্রবলেম থেকে আরম্ভ করে। তবে এলাকার প্রশাসন সুকান্ত পাল, তিনি কিন্তু পুরোপুরি তৎপর।
তিনি কিন্তু সময় মতন ফ্ল্যাট যে সেন্টারগুলো হয়েছে অঙ্কুরদা, সেই ফ্ল্যাট সেন্টারগুলোতে কিন্তু সময় মতন খাবার, পানীয় জল এবং যেগুলো যার প্রয়োজন এবং ডাক্তারেরও ব্যবস্থা করা হয়েছে, এটা জানা গেছে অঙ্কুরদা। একেবারেই রূপম, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। চলে যাব পবিত্রর কাছে। আজকে আমরা জানি নতুন করে 50,000 কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসির পক্ষ থেকে। সার্বিকভাবে কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কুর, তুমি জানো যে রাজ্যে এমনি যে অবস্থা, যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে একটা সমস্যা তো জনজীবনে পড়েইছে। রাজ্যের যেমন বেশ কয়েকটি জেলার যে গ্রামগুলিতে প্রায় বানভাসী হয়ে গেছে, বেশ কয়েকটি গ্রাম জলে প্লাবিত হয়ে গেছে। এবং তার পাশাপাশি বলি, যদিও কিছু কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন গ্রামের মানুষরা বা বানভাসী মানুষরা, ঠিক তার মধ্যেই এটা গোদের উপর বিস্ফোরণের মতন এই যে আজকে সকাল থেকেই ডিভিসি কর্তৃপক্ষ দুটি জলাধার থেকে প্রায় 50,000 কিউসেক জল ছাড়া শুরু করে দিয়েছে। এবং তোমাকে বলে রাখি যে এই যে 50,000 কিউসেক জল যে ছাড়া হয়েছে, তার ফলে যে সমস্যা হবে, তাতে যে যারা বন্যা পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে তাদের পরিস্থিতি আরও খারাপ হবে। কেন এই জল গিয়ে সেখানে জমা হবে এবং যে জলের সেই অঞ্চলের যে মাত্রা সেটা যেমন বাড়বে, তাতে সমস্যা আরও হবে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে জল ছাড়া শুরু হয়েছে এবং ঝাড়খণ্ডে তুমি জানো যে নিম্নচাপ একটা শুরু হয়েছে। এই যে নিম্নচাপ যদি আবার শুরু হয় এবং দক্ষিণবঙ্গ বা ঝাড়খণ্ডের দিকে যদি বৃষ্টি হয়, তবে জলের মাত্রা আরও বাড়াবে বলে আমরা জানতে পারছি ডিভিসি কর্তৃপক্ষ। আর এর পাশাপাশি তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন যে ম্যান মেড বন্যা, এটা এক প্রকার ঠিকই। কারণ তোমাকে বলে রাখি যে এই যে জলাধার, এই দুটি জলাধারের প্রায় বয়স 70 থেকে 80 বছরের এবং সময়ের সাথে সাথে এই জলাধারে এই পলি পড়ে, বালির চাপ পড়ে, তোমার বলে রাখি যে যে গভীরতা, এই যে জলাধারের যে গভীরতা তা কমতে শুরু করেছে এবং অল্প বৃষ্টি হলেই তা জল উপচে পড়ে এবং তারপরেই এই যে ডিভিসি কর্তৃপক্ষ, তুমি জানো যে কদিন আগে 2.5 লক্ষ, একদিন 3 লক্ষ করে জল ছেড়েছে। তার ফলেই এই যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং অন্যদিকে যে কেন্দ্রীয় সরকার তা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না যে এই যে জলাধারগুলোকে গভীরতা বাড়াতে যে ড্রেজিং এর ব্যাপার যেটা মুখ্যমন্ত্রী বলছেন, তাও কোনো দিকে করছে না। এবং তার ফলে এই উদাসীনতায় যে রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এক কথা বলাই যেতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় এবং রূপম দাস। আপনাদের দুজনকেই ধন্যবাদ। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন দেবাংশু ভট্টাচার্য। তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেখানেই আজকে তমলুকে বন্যা পরিস্থিতি পরিদর্শনে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা দেবাংশু ভট্টাচার্য। সেখানে গিয়ে কি বলেছেন বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি বলেছেন দেবাংশু? দেখো অঙ্কুরদা, বিধানসভায় অভিজিৎ গাঙ্গুলি এবং দেবাংশু ভট্টাচার্য একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী ছিল আমরা জানি, এবং সেই অভিজিৎ গাঙ্গুলির কাছে হেরে যাওয়ার দুঃস্বপ্ন দেবাংশু ভুলতে পারেননি, এমনটাই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। কেননা আজকে দেবাংশু ভট্টাচার্য কুণাল ঘোষকে নিয়ে বন্যা পরিদর্শনে আসেন এবং তিনি কিন্তু মানুষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে যান যে আপনাদের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কোথায়, আপনারাই জিতিয়েছেন, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক অতীতে তার সংসদীয় এলাকায় যাননি? অঙ্কুরদা, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ঘুরলেও এখন অব্দি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দেখা যায়নি। আর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কি বলছে? না, স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা জানাচ্ছেন যে অভিজিৎ গাঙ্গুলি আসবেন এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ঘুরে গিয়েছেন এবং তারপরে অভিজিৎ গাঙ্গুলির আসার কথা, এবার তিনি কবে আসবেন সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য শোনাব।
ব্যঙ্গ করা নয়, উনি তো এখানকার সাংসদ। উনি কি শুধু ঠান্ডা ঘরে বসে থাকার জন্য জিতেছেন? ওনাকে তো আসতে হবে। আমার এখানকার মানুষ হারিয়ে দিয়েছেন, আমি হেরে গেছি, আমি পরাজিত হয়ে গেছি, এবং আমি এখানকার ভূমিপুত্র নই, স্থানীয় বাসিন্দাও নই। কিন্তু তারপরেও আমাকে আমার নেত্রীও বললেন, আমার নিজেরও মনে হলো যে বন্যায় তমলুক লোকসভা কেন্দ্রের যে অংশটা ক্ষতিগ্রস্ত একবার দেখে যাওয়া উচিত, দেখে সরকারের কাছে রিপোর্ট জানানো উচিত। তা আমি জিজ্ঞাসা করলাম এনাদেরকে যে আপনাদের এই নবনির্বাচিত এমপি এসেছিলেন কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এনারা তো কেউ বললেন তার দেখা যায়, তারপর থেকে আর পাননি। তো দেখুন কাকে জিতিয়েছেন। ব্যঙ্গ করা নয়, উনি তো এখানকার সাংসদ। উনি কি শুধু ঠান্ডা ঘরে বসে থাকার জন্য জিতেছেন? ওনাকে তো আসতে হবে। আমার এখানকার মানুষ হারিয়ে দিয়েছেন, আমি হেরে গেছি, আমি পরাজিত হয়ে গেছি, এবং আমি এখানকার ভূমিপুত্র নই, স্থানীয় বাসিন্দাও নই। কিন্তু তারপরেও আমাকে আমার নেত্রীও বললেন, আমার নিজেরও মনে হলো যে বন্যায় তমলুক লোকসভা কেন্দ্রের যে অংশটা ক্ষতিগ্রস্ত একবার দেখে যাওয়া উচিত, দেখে সরকারের কাছে রিপোর্ট জানানো উচিত। তা আমি জিজ্ঞাসা করলাম এনাদেরকে যে আপনাদের এই নবনির্বাচিত এমপি এসেছিলেন কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এনারা তো কেউ বললেন তার দেখা যায়, তারপর থেকে আর পাননি। তো দেখুন কাকে জিতিয়েছেন। ব্যাংক এখানে তো এরকম একটা বন্যা পরিস্থিতি, তো সেখানে তমলুকের যিনি সাংসদ, আমি আশা করব তিনি আসবেন, তিনি দেখবেন, তিনিও এই প্রশ্ন করবেন যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী যার চোখ দিয়ে বা যাদের চোখ দিয়ে মেদিনীপুরকে দেখলেন, তারা কেন এই সমস্যার সমাধানগুলো করে যাননি। তিনি এসে একবার গ্রামে জলের মধ্যে দাঁড়ান, মানুষের সঙ্গে কথা বলুন। ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে দিয়ে? বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে, এবং এই বন্যা পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন যাতে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন। সাধারণ মানুষ এই মুহূর্তে যথেষ্ট সমস্যায় রয়েছেন, এবং এই জল যত বাড়ে তার সঙ্গে সঙ্গেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী যে আশঙ্কা প্রকাশ করেছিলেন মানুষের বিভিন্ন ভাইরাল ইনফেকশন বাড়তে থাকে। সেই কারণেই চিকিৎসকদের সাধারণ প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন তিনি, এবং 42 দিন পর আজকে সকাল থেকেই জুনিয়র চিকিৎসকরাও কাজে ফিরেছেন। বিভিন্ন শহর কলকাতা থেকে জেলার প্রত্যন্ত যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেখানেও কাজে যোগ দিয়েছেন তারা। তবে প্রাথমিকভাবে জরুরি পরিষেবাতেই জুনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন। তাদের জুনিয়র চিকিৎসকদের একটি অংশ এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, এবং তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত সমস্ত হাসপাতালে তাদের যে দাবিগুলি ছিল সুরক্ষা এবং সার্বিক উন্নয়ন পরিকাঠামো সংক্রান্ত, সেই উন্নয়ন যতক্ষণ না হচ্ছে, যাবতীয় দাবিগুলির বাস্তবায়ন যতক্ষণ না হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে মনোজ পান্থ রাজ্যের মুখ্য সচিব তিনি রাজ্যের স্বাস্থ্য সচিবকে লিখিত নির্দেশ দিয়েছিলেন। সেই লিখিত নির্দেশের বাস্তবায়ন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা সম্পূর্ণভাবে কাজ শুরু করবেন না। আজকে তারা কাজ শুরু করেছেন বটে, আমরা দেখেছি আরজিকর হাসপাতালে কাজ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা, এবং সেখানেও তারা এমার্জেন্সি পরিষেবা দিচ্ছেন। তবে একটা অংশ এখনো পর্যন্ত তারা আন্দোলন কর্মবিরতি পালন করে যাচ্ছেন। গতকালই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলের জামিনের কথা ঘোষণা করেছে, এবং তারপরেই এই মুহূর্তে বীরভূমে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠন একটি কোর কমিটির দ্বারা পরিচালিত হয়, যে কোর কমিটির অন্যতম নেতৃত্ব কাজল শেখ। তার সঙ্গেই কথা বলেছিলেন কলকাতা টিভির প্রতিনিধি। কাজল শেখের একদম বক্তব্য অনুব্রত মণ্ডলের এই জামিন পাওয়ার বিষয়ে যথেষ্ট খুশি, এবং তার সঙ্গে সঙ্গেই তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলবে বীরভূমের জেলা সংগঠন। প্রায় 2 বছর পর গরু পাচার কাণ্ডে জামিন পেলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সেই খবর বীরভূম জেলায় এসে পৌঁছতেই উচ্ছ্বসিত বিশেষ করে অনুব্রত অনুগামীরা। সেই কাজল শেখ আমাদের সঙ্গে রয়েছেন। বীরভূমের যে রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন 2 বছরে। জেলা পরিষদের সভাধিপতির আসনে বসেছেন তিনি। সেই কাজলদা এই মুহূর্তে কলকাতা টিভির মুখোমুখি। তারা অনুব্রত মণ্ডল জেলা সভাপতি জামিন পেয়েছেন। রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে চলেছে? দেখুন, এটা সত্যের জয় হলো। আমি কলকাতা টিভির সাংবাদিক, আপনি আপনাদের মাধ্যমেও, আমাদের চ্যানেলের মাধ্যমে আমি যখন আমাদের
কিছুদিন আগে যে রাখি বন্ধন উৎসব হয়েছিল, তখন আপনাকে আমি বলেছিলাম যে দুর্গাপূজার আগেই আমাদের অভিভাবক বীরভূম জেলায় ফিরে আসবে। আমি বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আমার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু হচ্ছে অনুব্রত মণ্ডল মহাশয়ের হাত ধরে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন। স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ করার পরও তার প্রতি রাজনৈতিক যে একটা হিংসা, রাজনৈতিক তার প্রতি যে একটা অবিচার করা হয়েছে, সেটা উপলব্ধি করে অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে তিনি বসিয়ে রেখেছেন। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যেসব বার্তা আসবে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, অবশ্যই আপনাদেরকে সে বার্তা জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত সে ধরনের কোনো বার্তা আসেনি, কিন্তু বার্তা আসার আগেই যেটা আছে, অনুব্রত মণ্ডল তো আমাদের অভিভাবক আছেন, তিনি জেলা সভাপতি আছেন, তার চেয়ারটা এখনও খালি রয়ে গেছে, সেই চেয়ারে তিনি আসীন হবেন, তারপর বীরভূম জেলার দায়িত্ব তার হাতেই চলে যাবে। সেই টিমই কাজ করছে, সর্বদা টিম নেতৃত্বে আবার কাজ হবে, অবশ্যই কাজ হবে। কেষ্ট এখন নেতা আছেন, তিনি আমাদের কাছে ছিলেন না, কত সত্য, কিন্তু তিনি বাইরে থেকে ছায়ার মতো বীরভূম জেলার তৃণমূলের সংগঠনটাকে তিনি নিজের হাতে দেখুন। এই দলটা করতে গিয়ে আমি আমার পরিবারের 3 জনকে হারিয়েছি, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। স্বভাবতই আমাদের যেটা লক্ষ্য, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে লক্ষ্য করে চলা, অনুসরণ করে চলা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করবে কাজল শেখ, এটাই আমার কাজ। অনুব্রত মণ্ডল মহাশয়ের জন্য আমাদের তারাপীঠে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন যে অনুব্রত মণ্ডল মহাশয় যদি মাথা মতো করতো তাহলে সে হয়তো মুক্তি পেয়ে যেত। একেবারে আমরা কথা বলছিলাম কাজল শেখের সাথে, তিনি বললেন যে অনুব্রত ফিরে এলে বীরের সম্মান দিয়েই তাকে সম্মান জানানো হবে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। পুজো আসতে আর 18 দিন বাকি, ঠিক পুজোর মুখেই বন্ধ হয়ে গেল জুট মিল। উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার নফরচাঁদ জুট মিল বন্ধ হয়ে গিয়েছে শ্রমিক মালিক অসন্তোষের জেরে, যার জেরে কাজ হারিয়েছেন প্রায় 3000-এরও বেশি শ্রমিক। আজ সকালেই এই সিদ্ধান্তের কথা জানতে পারা যায়। খুব স্বাভাবিকভাবেই তারপরেই শ্রমিক বিক্ষোভ চরমে ওঠে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি কারণে বন্ধ করে দেওয়া হলো নফরচাঁদ জুট মিল? কি বলছে মিল কর্তৃপক্ষ, শ্রমিকদেরই বা কি বক্তব্য? দেখো অঙ্কুরদা, বিগত বেশ কয়েকদিন ধরে কাকিনাড়া নফরচন্দ্র জুট মিলের শ্রমিক এবং যারা মিল কর্তৃপক্ষ রয়েছেন তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বচসা হচ্ছিল। বচসা এই কারণে যে দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে যে শ্রমিকরা যে ডিপার্টমেন্টে যে বিভাগে যারা কাজ করছিলেন, সেই বিভাগ থেকে হঠাৎ করেই তাদের তুলে নিয়ে গিয়ে অন্য বিভাগে তাদেরকে পরিবর্তিত করা হয়। তারপরে যারা শ্রমিক ছিলেন তারা প্রথম থেকেই বলে আসছিলেন যে আমরা যেই বিভাগে আমরা কাজ করেছি সেই বিভাগ ছেড়ে আমরা অন্য বিভাগে গেলে নতুন করে কাজ শিখতে গেলে আমাদের দীর্ঘক্ষণ সময় লাগবে। বিগত 4 থেকে 5 দিন ধরে একই কথা বলার পরে যখন মিল কর্তৃপক্ষ এই তাদের দাবি না মানায়, আজকে সকাল থেকেই নফরচাঁদ জুট মিলের যে কর্তৃপক্ষের যে দরজা রয়েছে তার সামনে শ্রমিক মালিকরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা প্রথম থেকেই তারা আন্দোলন দেখান যে তারা এইভাবে কাজ করবেন না, ফলে তারা উৎপাদন বন্ধ করে দেয়। তারপরেই যারা আন্দোলনকারীরা ছিলেন তাদের উদ্দেশ্যে কটূক্তি ভাষায় গালিগালাজ ছড়া হয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা বলেন যে আমরা যখন আন্দোলন করতে যাই তখন আমাদেরকে মিল কর্তৃপক্ষ রীতিমতো মারতে আসে। তারপরেই দুজন যারা ওখানকার আন্দোলনকারী ছিলেন তাদের সঙ্গে মিল কর্তৃপক্ষের ধস্তাধস্তি হয় এবং তার জেরেই কিন্তু একটি উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়। ম্যানেজমেন্টের যে কটি গাড়ি ছিল সেই প্রত্যেকটি গাড়ি প্রায় ভেঙে দেওয়া হয়। যারা জুট মিল শ্রমিক ছিলেন তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং মিল কর্তৃপক্ষ এবং যারা শ্রমিক ছিলেন তাদের দুজনের মধ্যে ইতিমধ্যেই বসে একটি বৈঠক শুরু হয়েছে যাতে অতি শীঘ্রই আবার উৎপাদন শুরু হয়ে যায়। কারণ সামনেই দুর্গাপুজো, এই সময় যদি উৎপাদন বন্ধ হয়ে যায় এবং যার ফলে যদি কাজ বন্ধ হয় স্বাভাবিকভাবেই কিন্তু অসুবিধায় পড়তে পারেন শ্রমিকেরা। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। হুগলিতে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খানাকুলে আজ
প্রাথমিকভাবে বেশ কয়েকজনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপও দেখেছেন বিরোধী দলনেতা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কোন কারণে আজ রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন বিরোধী দলনেতা, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে বলে রাখি, আজকে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে আসেন পুরসুরা বিডিও অফিস সংলগ্ন এলাকায়। সেইখানে যারা বন্যা দুর্গত তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দেন এবং তারপরেই সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে 2026 সালে আমাদের সরকারকে নিয়ে আসুন, আমরা বন্যা বন্ধ করে দেবো। কারণ এই সরকার কোনো কাজ করেনি, এই সরকারের জন্যই বন্যা হচ্ছে। যদি 2026-এর পরে বন্যা হয়, আপনারা যদি আমাদের সরকারকে নিয়ে আসেন, তারপরেও যদি বন্যা হয়, দ্বিতীয়বার আমরা এই মুখ আর দেখাবো না। তারপরেই সেইখান থেকে তিনি চলে যান খানাকুল এলাকায়। খানাকুলে প্রায় প্রাথমিকভাবে 2000 জনকে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং সেইখান থেকেও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং বলেছেন যে এই সরকারকে যে কোনো উপায়ে রাজ্য থেকে সরাতে হবে, তবেই এই বন্যা দুর্গত এলাকাগুলি যে কাজ, যে উন্নয়ন, সেইগুলো হবে। কারণ দীর্ঘদিন ধরে নদীগুলিতে ড্রেজিং হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেছেন যে আমরা আসলেই যে ঘাটাল মাস্টার প্ল্যান সেই বাস্তবায়ন করব, কিন্তু যতদিন এই রাজ্য সরকার থাকবে এই ঘাটাল মাস্টার প্ল্যান হতে দিচ্ছে না বলেই আরো তিনি অভিযোগ করেছেন। একবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।